রাইকিশোরীর লেখা গল্প লাবণ্য। এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ। কে গাইছে বলো তো পিসি? কি দারুণ গানের গলা! আরে চক্রবর্তীদার মেয়ে লাবণ্য তো। বড্ড ভালো গায় মেয়েটা। কি মিষ্টি ব্যবহার, আর পড়াশোনাতেও কি ভালো জানিস। এই তো গেলবার খুব ভালোভাবে ফার্স্ট ক্লাস নিয়ে জিওগ্রাফিতে গ্র্যাজুয়েশন পাশ করলো। ও আই সি। তা মেয়েটাকে বেরোতে দেখি না কেন খুব একটা? কেন, আলাপ করতিস? ওই যে সামনের হলুদ রঙের ফ্ল্যাটটা, ওর এদিকে দোতলাটা ওদের। পাড়ার যে কোনো অনুষ্ঠানে ওর গান গত 2 বছর ধরে আমাদের কানে আরাম দেয়। নে চাটা ধর। শোন না, চাটা খেয়ে একটু গোটা গরম মশলা এনে দে তো। বুবাইটা ভারী অসভ্য। বললাম এনে দে, বলল ও যেতে পারবে না। কি যে রাজকার্য আছে ওর, ওই জানে। স্কুলে না গেলে আরও কাজ বাড়ায় ও আমার। ঠিক আছে পিসি, আমি এনে দিচ্ছি। তোমাদের এখানে সব মোটামুটি চিনি আমি। এই হলো অভি, ওরফে অনিরুদ্ধ সরকার। বাড়ি আসানসোল। সামনেই ওর জয়েনিং কলকাতার এক নামি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। যতদিন না অফিসের কাছে ভালো 1 BHK ফ্ল্যাট পাচ্ছে, ততদিন ও ঠিক করেছে পিসির বাড়ি থেকেই যাতায়াত করবে। যদিও এতে পিসে মশাই বুবাইয়ের বেশ আপত্তি। ওরা চায় অভি ওদের এখান থেকেই অফিস করুক, ফ্ল্যাট ভাড়া নিতে হবে না। গরম মশলা কিনে ফেরার সময় অভি কায়দা করে লাবণ্যদের ফ্ল্যাটের নিচে এসে দাঁড়িয়ে গান শোনার লোভে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায়। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। আহা, কি দারুণ গান করে মেয়েটা! এরকম ট্যালেন্ট কেউ ঘরে চেপে রাখে? মনে মনে বলে ওঠে অভি, কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। একজন মহিলার কড়া গলা শুনতে পায় অভি। আর কত আলোয় দেখবে মাগো, ঘরের কাজকর্ম না করে দিব্যি তো লোক শুনিয়ে গেয়ে যাচ্ছ। বলেই আর কতক্ষণ জলসা চলবে? এত অবধি শুনে অভি আর ওখানে না থেকে পিসির বাড়ির দিকে পা বাড়ায়। পিসি, এই নাও তোমার গোটা গরম মশলা। ওহো, এনেছিস? দে। কি ব্যাপার রে, পুরো ঘেমে গেছিস? কুকুর টুকুর তাড়া করেছিল নাকি? তোর সাথে যা কুকুরের সখ্যতা! আরে না, সে তো ছোটবেলায়। তুমিও না? আচ্ছা পিসি, ওই মেয়েটা যে গান করছিল, কি যেন নাম বললে? লাবণ্য। কেন? আরে এমনি। ওদের বাড়িতে কে কে আছেন? না মানে মেয়েটা গান করছিল, হঠাৎ একজন মহিলা এসে ওকে বকাবকি করতে লাগলো। দেখো, যদি বেসুরো গাইতো তাহলে না হয় একটা কথা ছিল। বাবা অভি, তুই তো দেখছি একেবারে ওর ফ্যান হয়ে গেলি। অবশ্য তোর দোষ নেই, মেয়েটা গায়ে ভালো। বলেই গোটা গরম মশলাগুলো একটা ডাব্বায় ভরতে থাকেন অভির পিসি ওরফে বিদিশা রায়। কার কথা বলছো তোমরা? বলতে বলতে বুবাই নিজের ঘর থেকে বের হয়। বুবাইয়ের প্রশ্নে ওর মার হাসি আরও চওড়া হয়, আর অভি সামান্য হলেও লজ্জা পায়। বুঝলি বুবাই, তোর অভিদার আমাদের লাবণ্যর গান খুব ভালো লেগেছে, তাই ওর খোঁজ খবর নিচ্ছিল। আসলে গেল 2 বছর তো পিসির বাড়ি এসে থাকেনি, তাই ওর গান ওর শোনা হয়নি। লাবণ্য মানে শ্রদ্ধাঞ্জলি অ্যাপার্টমেন্টের ব্ল্যাক ক্যাট? শোনা মাত্র বিদিশা জোরে ধমক দেন বুবাইকে। বুবাই নিজের ঘরে ঢুকে যায়। পিসির এরকম আচরণে অভির মনে অনেক প্রশ্ন উঁকি মারে, কিন্তু কিছু বলে না। দুপুরে খেতে বসে মায়ের ভয়ে বুবাই চুপচাপ খেয়ে উঠে পড়ে। বুবাই উঠে যেতে বিদিশা বলে ওঠেন, বুবাইটার যে কবে বুদ্ধিশুদ্ধি হবে কে জানে। সামনের বছর এইচএস দেবে, এখনও এরকম কথাবার্তা ছিঁড়ি। ও তো আর বাচ্চা নেই বল। তাছাড়া আমি বা তোর পিসেমশাই কেউ তো এরকমভাবে শিক্ষা দিই না। কাদের সাথে যে মেশে কে জানে। পিসি, ওই কথাটাই তুমি এরকম রেগে গেলে কেন? কয়েক মুহূর্ত চুপ করে থেকে বিদিশা বলে ওঠেন, আমরা গুণ দেখে কবেই বা মানুষের বিচার করলাম বল? রূপের বিচারই আসল মাপকাঠি। আর সেই বিচারে হয়তো লাবণ্য একটু পিছিয়ে। ওর গায়ের রং শ্যামলা, এটাই ওর দোষ। শ্যামলা বলেই ওর লাবণ্য নামের জন্য পিছনে টিপ্পনিও শুনতে হয় এ পাড়ায়।
আজ তো আমার নিজের ছেলেকেই বলতে শুনলি। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসে ভাবতে থাকে অভি লাবণ্যর কথা। পিসির কথাগুলো বারবার ওর কানে বাজতে থাকে। এক সময় অজান্তেই ওর চোখ লেগে আসে। চোখ খুলতেই দেখে চারদিক অন্ধকার। উঠেই আলো জ্বালে অভি। পিসির গলা শুনতে পায়। উঠে পড়েছিস? চা খাবি তো? বুবাই জাস্ট টিউশনে গেল, তুই ঘুমাচ্ছিস দেখে তোকে ডাকতে বারণ করলাম। তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, চা খেয়ে একটু বাজারে বেরোবো। তোর পিসেমশাই ফোন করে বলল ফিরতে দেরি হবে, কাল আবার বৃহস্পতিবার। এটা সেটা কেনার পর বিদিশার ইচ্ছে হয় অভিকে সকালের জলখাবারের একদিন লুচি হালুয়া করে খাওয়ানোর। সেই মতো ওরা বাজারের মুদি দোকানটায় যায় টুকটাক জিনিস কিনতে। সেখানেই দেখা হয় প্রমিতা আর লাবণ্যের সাথে ওদের। কি গো, তুমি তো ডুমুরের ফুল হয়ে গেছো প্রমিতা বৌদি, পাড়ায় বেরোতে দেখেই না। 15ই আগস্টেও নিচে নামলে না। লাবণ্য কি সুন্দর গান করলো। কী রে লাবণ্য, কেমন আছিস মা? লাবণ্য নামটা শুনেই অভি চোখ দুটো জল করে ওঠে। চোখ ভরে ওর সামনে দাঁড়ানো শ্যামলা ছিপছিপে গরনের ভরাট চোখের মেয়েটাকে দেখতে থাকে ও। সম্বিত ফেরে পিসির ডাকে, বৌদি, এ হলো আমাদের অভি, আমার দাদার একমাত্র ছেলে। যত বলবো তত কম বলা হবে ওর বিষয়ে। এই তো IIM ব্যাঙ্গালোর থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করলো, সামনের মাসেই জয়েনিং। প্রথমে কমাস ওরা ওকে কলকাতায় পোস্টিং দিয়েছে, পুজোর পরেই হয়তো ব্যাঙ্গালোর বা মুম্বাইতে পাঠিয়ে দেবে। আমরা বলছি এ কদিন আমাদের কাছে থেকে অফিস কর, কিন্তু ছেলে শুনলে তো নেক্সট মান্থেই রেন্টে শিফট করে যাবে বলছে। প্রমিতা হেসে বললেন, ভালো তো, আজকালকার দিনে এমন নীতিবোধ কজন ছেলে মেয়ে দেখা যায়। অনেক বড় হও বাবা। চলি গো বিদিশা, কিছু টুকটাক কেনাকাটা বাকি, গল্প করতে দাঁড়িয়ে গেলে দেরি হয়ে যাবে। রাতে ঘুমোতে এসে অভির লাবণ্য চোখ দুটো মনে পড়ছিল। বুদ্ধিমান, লম্বা, ফর্সা, নজরকাড়া হাসি, সুঠাম দেহের অধিকারী। অভি কলেজ লাইফ থেকে বেশ কজন মেয়ের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু অভি লাবণ্য চোখ দুটোর মতো গভীর চোখ কারো পায়নি, যাতে ও নিজেকে ডুবিয়ে দিতে পারে। এরকম চোখেই তো হারাতে চেয়েছে বরাবর ও নিজেকে। দেখতে দেখতে অভির জয়েনিং ডেট চলে এলো। এখন আর বাড়িতে সেরকম থাকা হয় না, তাই আর লাবণ্যর গানও শোনা হয় না অভির। সেদিন হঠাৎ ওলা সার্জে থাকায় অভি বাসেই ফেরার সিদ্ধান্ত নেয়। যদিও কলিগরা বলে শেয়ারে বেরিয়ে যাব। অভিদা আর একটু ওয়েট করে যাও। 44A আসতেই উঠে পড়ে অভি। হাসতে হাসতে কথা ছুড়ে দেয় কলিগদের দিকে, কাল দেখা হচ্ছে। কলেজ মোড় টপকাতেই বাসে ঠিক থেকে ভিড়। ভাগ্যিস একটা সিট পেয়ে গেছিল ও। টেকনো, করুণাময়ী, সিটি সেন্টার, FD, লাবণী, কোথাও লোক নামা সিন নেই, বরং উঠেই চলেছে। মিনিট 20 মাথায় উল্টোডাঙা আসতেই বাস কিছুটা হালকা হলো। অভির পাশের সিটের ভদ্রলোক নেমে যেতেই জানালার ধারটা ওর। বাইরের দিকে তাকিয়ে শার্টের ফার্স্ট বোতামটা খুলে ফুঁ দিল বার দুয়েক। মিষ্টি সুবাস আর চুরির রিন রিন শব্দ হতে পাশ ফিরল অভি। লাবণ্য? ওর পাশে এখন লাবণ্য বসে। আজ সকালেই ওর মনে হচ্ছিল কতদিন ও লাবণ্যের গান শোনেনি। সেই কবে এক ঝলক দেখেছিল। বার দুয়েক তাকানোর পরেও লাবণ্য যখন সেরকম ওর দিকে দেখল না, বেশ বিরক্ত হলো অভি। অরেঞ্জ আর নেভি ব্লু রঙে চুড়িদারে সেদিনের থেকে সম্পূর্ণ আলাদা লাগছে আজ লাবণ্যকে। যারা ওর এই দুটো উজ্জ্বল চোখের গভীরতা মাপতে পারে না, তারা অন্ধ। সৌন্দর্যের মানেই তারা জানে না, বলতে থাকে মনে মনে অভি। আন্ডারপাসটা ক্রস করতেই অভির আর তর সইল না। জিজ্ঞেস করেই বসলো লাবণ্যকে, চিনতে পারছেন? কানের পাশের চুলটা সরিয়ে লাবণ্য তাকালো অভির দিকে। ও তাকানো দেখে অভি ভাবল লাবণ্য হয়তো ওকে চিনতেই পারেনি। লাবণ্যর ঠোঁটের কোণে হাসি দেখে অভি আটকে রাখা দমটা ফেলে বলল, আরে সেদিন বাজারে দেখা হলো, আপনি আর কাকিমা ছিলেন। পিসির সাথে আপনার মার কথা হলো। আপনি বাসে যাতায়াত করেন বুঝি? না, খুব একটা না, ক্যাবেই যাই, তবে একান্তই ক্যাব না পেলে বাসে। তা আপনিও বুঝি অফিস ফেরত? না না, আমি চাকরি করি না।
লাবণীতে দুটো টিউশন করি গানের। এই রে, এটা তো মাথা থেকেই বেরিয়ে গেছে। আপনার যা সুন্দর গানের গলা, আপনার চাকরির কি প্রয়োজন? না না, ওভাবে তাকাবেন না। আপনি সেদিন ঘরে প্র্যাকটিস করছিলেন, শোনা যাচ্ছিল। পিসি বলল আপনার গলা। লজ্জা পেয়ে যায় লাবণ্য। খান্নায় নেমে দুজনেই বাড়ির পথে হাঁটা শুরু করে। এ কথা সে কথাই অভি জানতে পারে মাস্টার্স করার ইচ্ছে ছিল লাবণ্যর, কিন্তু এখন সরকারি চাকরির পরীক্ষায় মজেছে। ওর বাবার আর 2 মাস পরে রিটায়ারমেন্ট। অভিও বলে ইঞ্জিনিয়ারিং পাশ করে ওর পুনেতে চাকরি করার কথা, তারপর ম্যানেজমেন্ট পড়া, আবার নতুন চাকরিতে জয়েন। এ কথা সে কথাই অভি জানতে চায় ওর গান করা কি ওর মা পছন্দ করে না। প্রশ্নটা শুনে লাবণ্য চুপ করে যায়। অভি ক্লারিফাই করতে থাকে যে সেদিন ওর হঠাৎ গান বন্ধ করে দেওয়ার পর ওর মায়ের কথা কিছুটা হলেও ওর কানে গেছিল, সেই জন্যই ওর মনে এই প্রশ্ন আসে। ফ্ল্যাটের গেট আসা পর্যন্ত আর কোনো কথা বলেনি লাবণ্য। অভির নিজের উপর তখন ভীষণ রাগ হয়, বেফাস মন্তব্য করে। বেল বাজাতেই দরজা খোলেন প্রমিতা। মেয়ের থমথমে মুখটা দেখে ঘাবড়ে যান। আবার কিছু হলো নাকি? সোজা নিজের ঘরে চলে যায় লাবণ্য। পিছন পিছন প্রমিতাও যান। কী রে লাবু, কিছু হয়েছে? ওরা কি তোকে ফোন করেছিল? কী রে, বল কিছু। মা, আমি ঘরে যে একটু গান করি, তুমি আর সত্যি সেটা চাও না, তাই না? কে বলেছে তোকে এ কথা? তুই সেদিনের কথা মনে লাগিয়ে বসে আছিস? টাকা আমার দিকে লাবু। মা রে, তুই যেদিন মা হবি সেদিন বুঝবি মাদের কত জ্বালা। মাকে জড়িয়ে কেঁদে ওঠে লাবণ্য। প্রমিতাও মেয়ের কপালে নিজের ঠোঁট দুটো রাখেন। থির থির করে কাঁপতে থাকা ঠোঁট দুটো থেকে শুধু কয়েকটা শব্দ বেরিয়ে আসে। বোকা মেয়ে, গাইবি, 100 বার গাইবি। আগাগোড়া বর্ধমানের বাসিন্দা জয়ন্ত চক্রবর্তী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী। বছর 4 হলো কলকাতায় পোস্টিং। মেয়ে লাবণ্য তখন সবে এইচএস দিয়েছে, রেজাল্ট অ্যাওয়েটিং। যাদবপুরে লাবণ্য চান্স পেয়ে যাওয়ায় জয়ন্তবাবু স্ত্রী মেয়েকে নিয়ে সল্টলেকে ভাড়া আসেন। বছরখানেক পর উত্তর কলকাতার ডালিমতলায় ফ্ল্যাট কেনেন। মেয়ের গায়ের রং শ্যামলা বলে ছোটবেলা থেকে লাবণ্যকে নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের চিন্তা এবং উপদেশ দেবার উপযাচকতার শেষ নেই। ভগবান যে সবাইকে সব দেন না, এ কথা সকলে হয়তো মানতে পারে না। লাবণ্য যে এত ভালো গান করে, এত মেধাবী, সেসব যেন ও শ্যামলা হবার দোষে ঢাকা পড়ে যায়। যদিও চক্রবর্তীবাবু সে নিয়ে মাথা ঘামান না, কিন্তু প্রমিতা সর্বদাই চিন্তিত। আর যেদিন থেকে লাবণ্যর জন্য আসা পাত্রের সম্বন্ধ একটার পর একটা ভেস্তে যায় ও শ্যামলাগরণের জন্য, সেদিন থেকে প্রমিতা আরও ভেঙে পড়েন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কথাই ও সত্যি মনে হতে থাকে। মেয়েকে মাথা গরম হয়ে গেলে যা নয় তাই বলে দেন। এ বিষয়ে অবশ্য জয়ন্তবাবু মোটেও বিচলিত নন। স্ত্রীর আচরণের প্রভাব যে তার 22 বছরের লাবণ্যর উপর পড়ছে তা বুঝতে পেরেই তিনি মেয়েকে চাকরির পরীক্ষায় বসতে পরামর্শ দেন। মার কথা ছাড়তো লাবু, চাকরির পরীক্ষাগুলো দে, দেখবি ঠিক একটা লেগে যাবে। জীবনে নিজের পায়ে দাঁড়ানোর আনন্দ তো আর কিছুতে নেই। কয়েকদিন আগেই জয়ন্তবাবুর কাকিমা লাবণ্যর জন্য একটা সম্বন্ধ আনেন। ব্যবসায়ী পাত্র, দেখতে শুনতে যেমনই হোক, পড়াশোনায় মাধ্যমিকটাও টপকানো হয়নি তার। জয়ন্তবাবু বাড়ি ছিলেন না, ফলে স্ত্রী আর মেয়ের সরলতার সুযোগ নিয়ে তারা মেয়েকে পছন্দ জানিয়ে দেনা পাওনার আভাস দিয়ে যায়। জয়ন্তবাবু ফিরেই এই সম্বন্ধে আপত্তি জানাতে সেই সুপাত্র আর তার মা মাঝে মাঝেই লাবণ্যর মোবাইলে ফোন করে জয়ন্তবাবুকে রাজি করাতে আর্জি জানায়। এতে যে কাকিমার হাত তা বুঝতে বাকি নেই কারোরই। জয়ন্তবাবু কড়া ভাষায় কাকিমাকে ফোন করে জানিয়ে দেন তাদের লাবুর জন্য এত কষ্ট যেন সে না করে। ফোন ছাড়ার আগে কাকিমা বলেন, এই জন্য কারো ভালো করতে নেই, এই তো গায়ের রং মেয়ের, এর চেয়ে ভালো পাত্র জুটিয়ে দেখা দেখি খোকন। যদিও প্রমিতা আজকাল মেয়ের রূপচর্চায় মধু, পেঁপে, গোলাপ জল, মুলতানি মাটি কিছুই বাকি রাখছেন না। ওনাকে যে বোঝানো দায় হয়ে পড়েছে। লাবণ্য মাত্র 22, রোদে বেরোনো, রাত জেগে পড়াশোনা সবেতেই নিষেধাজ্ঞা জারি লাবণ্যর। সামনের সপ্তাহেই আর এক পাত্রপক্ষ দেখতে আসার কথা লাবণ্যকে।
ওদিকে সেদিনের পর থেকে অভির লাবণ্যর কথা মনে পড়লে মনটা খসখস করে ওঠে। কেন যে ও ওকে ওই কথাটা বলতে গেছিল। তারপর থেকে প্রায় অফিস থেকে ফেরার পথে ওই বাসটা ধরে অভি, যদি একবার লাবণ্যর দেখা মেলে। লাবণী আসতেই মনটা ছটফট করে ওঠে ওর। ভিড়ের মধ্যে যতদূর চোখ যায় ততদূর হাতড়ে উঁকি দেয় যে লাবণ্য উঠল কি না। উল্টোডাঙাতে বাসের ভিড় হালকা হতে চারিদিকে চোখ বোলায় অভি। আজও তাই। লেডিস সিটে 3 নম্বর সারিতে জানলার দিকে লাবণ্যকে বসতে দেখে অভির ঠোঁট ওর অজান্তেই দন্তবিকাশ ঘটিয়ে দেয়। খান্না আসার আগেই অভি বাসের পাদানিতে গিয়ে দাঁড়ায়। এমন ভাব করে যেন ও লাবণ্যকে দেখেইনি। বাস থেকে নামা মাত্র লাবণ্যর দিকে প্রশ্ন ছুঁড়ে দেয় অভি। আরে আপনি? আজ টিউশন ছিল বুঝি? হ্যাঁ। আপনি আজও ক্যাব পাননি? পেয়েছিলাম, কিন্তু এটুকু আসতে চাইছিল 300 টাকা, তাই বাসেই চলে এলাম। ভালো করেছেন। তা পুজোর পরে কোথায় পোস্টিং দেবে কিছু জানা গেল? আপনার মনে আছে? না, এখনও কিছু জানা যায়নি। বারে, সেদিন আপনার পিসেই তো। লাবণ্যকে থামিয়ে দেয় অভি। সরি লাবণ্য, আগের দিন ওইভাবে আপনাকে কাকিমার ব্যাপারে জিজ্ঞেস করা উচিত হয়নি। এ বাবা, না না, সেদিন তো আমিও কি বাজেভাবে কোনো কথা না বলে চলে গেলাম। সরি, আমারও বলা উচিত। দুজনেই হেসে ফেলে এইবার। অভি লাবণ্যকে জিজ্ঞেস করে চা খাবে কি না। দুটো পরপর গানের ক্লাস করে ওর গলার অবস্থাও খারাপ। রাজি হয়ে যায় অভির প্রস্তাবে। চা খেতে খেতেই লাবণ্য ওর মার কমপ্লেক্স আর ওর কমপ্লেক্সনের ট্র্যাজেডি হাসতে হাসতে বলতে থাকে। কি জানেন তো, আমার মার আমাকে নিয়ে বড্ড বেশি চিন্তা হয়। কি করব আমি যদি আমার বিয়ে না হয়? ওরা না থাকলে কি হবে আমার? কে দেখবে? এই সব কারণেই যখন ডিস্টার্ব থাকে তখন একটু বকাঝকা করে ফেলে। অন্য দিনের তুলনায় আজ লাবণ্যকে অনেক সাবলীল, অনেক হাসি খুশি দেখাচ্ছে। কিন্তু অভির এটা বুঝতে বাকি থাকে না যে লাবণ্যকে ওর কমপ্লেক্সনের জন্য প্রতিদিন কত কথাই না শুনতে হয়। যারা মানুষের অন্তরের সৌন্দর্যকে উপেক্ষা করে বাহ্যিক চটকে বিশ্বাসী, তারা আজ যাই হোক সম্মানের যোগ্য না, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে। এটা আমি মনে করি। অভির কথাগুলো শুনে লাবণ্যর চোখের কোণ চিকচিক করে ওঠে। মৃদু হেসে চায়ের ভাঁটটা ফেলে পয়সার ব্যাগ বার করতে যেতেই অভি বলে ওঠে, ওটি স্বস্থানে থাক ম্যাডাম, পেমেন্ট ডান। এভাবেই বার কয়েক রাস্তায় ওদের সাক্ষাৎ হতে থাকে। বলাই যায় নতুন বন্ধুত্ব হয়েছে ওদের মধ্যে। মাঝে কেটে গেছে কয়েকটা মাস। অভি ফ্ল্যাট ভাড়া নিয়ে চলেও এসেছে করুণাময়ীর কাছে। সেদিনের পর থেকে যতবার লাবণ্যকে দেখেছে ওর মনে হয়েছে একবার যদি ওর মনের কথা ও লাবণ্যকে বলতে পারত। না, সেটা আর বলা হয়ে ওঠেনি। এর মধ্যে চেন্নাইতে বিশেষ কাজে অভিকে 3 সপ্তাহের জন্য যেতে হয়। লাবণ্যের সাথে মাঝে মধ্যে ফেসবুকে কথা হয়। ফোন নম্বরটা সাহস করে চেয়ে উঠতে পারেনি ঠিকই, কিন্তু মেসেঞ্জারে লাবণ্য ওর অনুরোধে গান পাঠিয়েছে কয়েকবার। অভি লাবণ্যকে বলেছিল ওর জন্য একটা সারপ্রাইজ আছে। যদিও লাবণ্য কোনো উচ্ছ্বাস দেখায়নি, শুধু কয়েকটা স্মাইলি পাঠিয়েছিল অভিকে। শেষে লেখা ছিল, আমারও কিছু বলার আছে। চেন্নাই থেকে ফিরে লাবণ্যর ওকে কি বলার থাকতে পারে তা জানার জন্য একটুও সময় নষ্ট করতে চায়নি অভি। ফ্ল্যাটে লাগেজ রেখে ফ্রেশ হয়েই সোজা হাজির পিসির বাড়ি। অনেক দিন পর আজ পিসি অভিকে পেয়েছে আর ছাড়েন। দুপুরের খাবার আজ অভির পছন্দের পোস্তের বড়া, মুসুর ডাল, পটলের দোলমা, কচি পাঁঠার ঝোল, মাছের ডিমের টক। সে এলাহি আয়োজন। কি করছো পিসি, এত কে খাবে? চুপচাপ বসে পড় দেখি, আমার খুব খিদে পেয়েছে। সেই কখন থেকে তোর জন্য বসে আছি। তোর এই আসার সময় হলো? পিসি, একটু ভাত কমাও। চুপ, খাওয়া শুরু কর। একা একা থেকে কি চেহারা করেছিস অভি? তারপর ওই চেন্নাই গিয়ে কি না কি খেয়েছিস সে কদিন। খেতে খেতে এ বাড়ি ও বাড়ি, বুবাই, পাড়া কি না উঠে আসে প্রসঙ্গে। ও ভালো কথা অভি, তোকে একটা জিনিস দেখাবার আছে। কি পিসি? বলছি, দাঁড়া, আগে খেয়ে নে। খাওয়া শেষ হতেই অভি ওর ব্যাগ থেকে প্যাকেটটা বের করে পিসির হাতে দেয়। কি আছে এটায়? ওসব পরে দেখো, আগে বলো কি দেখাবে বলছিলে। বিদিশা উঠে বেডরুম থেকে একটা রঙিন খাম নিয়ে আসেন। কি এটা? বিয়ের কার্ড, তোরও নিমন্ত্রণ।
কার বিয়ে পিসি? আমাদের লাবণ্যর। শোনা মাত্র অভির কান গরম হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, চোখ ঝাপসা হয়ে আসে। নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, তা কবে বিয়ে? এই তো সামনের 21শে জানুয়ারি। পেপার দেখেই নাকি সম্বন্ধ আসে। ছেলে এমডি মেডিসিন, বাবা রিটায়ার্ড প্রফেসর, মা রেলে আছেন। লাবণ্যকে ওদের খুব পছন্দ জানিস। ছেলেটার মা তো ওর গান শুনেই মত্ত। যখনই ওনাদের বাড়িতে আসেন তখনই নাকি লাবণ্যর গান শুনে তবেই ওঠেন। নাগের বাজারের দিকে বাড়ি। 3 মাসের মধ্যে বিয়ের জোগাড় করা 4টিখানি কথা বল। ছেলের ঠাকুরমা খুব অসুস্থ, তাই তড়িঘড়ি বিয়েটা দিতে চান ওনারা। অবশ্য ওনারা রেজিস্ট্রি করে রাখার কথাই বলেছিলেন। চক্রবর্তী দ্বারাই বলেছেন সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করতে কোনো অসুবিধা হবে না ওনাদের। ভগবান আছেন দেখলি অভি। যে পাড়ার লোক পিছনে ওকে গায়ের চামড়া কালো বলে হাসাহাসি করত, আজ তারাই ওদের সাথে ডেকে পীড়িত করে বেড়াচ্ছে। কী রে শুনছিস অভি? পিসি ঘুম পাচ্ছে, একটু শুই। ঘরে এসে লাবণ্যকে মেসেঞ্জারে টেক্সট করলো অভি, তাহলে বিকেল 5টায় রতনদা চায়ের দোকানে দেখা হচ্ছে? উত্তর আসে, ঠিক আছে। পরন্ত শীতের বিকেলে ধুলো মাখা কলকাতা শহরের রাজপথের ধারে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড় হাতে পাশাপাশি বসে অনিরুদ্ধ আর লাবণ্য। কনগ্রাচুলেশন লাবণ্য। তবে পিসির বদলে খবরটা আপনি জানালে আরও খুশি হতাম। আসলে আমার আপনার জন্য তুলে রাখা সারপ্রাইজ এটাই ছিল। জানতাম না বাবা কার্ডটা গতকাল আপনার পিসির বাড়িতে দিয়ে এসেছে। তাতে কি, আমি আপনার কার্ডটা আলাদা করে রেখেছিলাম। এই নিন। সুন্দর। অনেক সুখী হন আপনারা। আপনাকে কিন্তু আসতেই হবে বিয়েতে। আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে অনিরুদ্ধ। আপনাদের মতো মানুষ আছেন বলেই এখনও সমাজটা বসবাসের যোগ্য। কি সারপ্রাইজ আছে বলছিলেন আমার জন্য? কই দিন। হ্যাঁ দিই। বুঝলেন, আমার একটা কাজ মনে পড়ে গেল। আপনি এটা রাখুন, বাড়ি গিয়ে খুলবেন। আজ চলি। কিন্তু আরে, দেখে রাস্তা পার হন। বাড়ি এসে প্যাকেটটা খুলে লাবণ্য দেখে একটা বড় খাম। খামটা খুলতেই ওর সামনে ধরা দেয় অনন্য লাবণ্য মাখা কাঠ পেন্সিলের ছোঁয়ায় পরিপূর্ণ মায়াবী এক মুখমণ্ডল, যা ও নিজে। স্কেচটার নিচে ছোট্ট করে লেখা, জীবনলতা অবনতা তব চরণে, হরষ গীত উচ্ছ্বসিত হে, কিরণ মগন গগনে। কয়েক মুহূর্তের জন্য থমকে থাকে লাবণ্য। মোবাইলটা হাতে নিয়ে মেসেঞ্জার খুলে অনিরুদ্ধকে যোগাযোগ করতে যেতেই একটা লেখা চোখে ভেসে ওঠে, ইউ কান্ট রিপ্লাই টু দিস কনভারসেশন, লার্ন মোর। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।